নমস্কার ভিউয়ার্স, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, বা স্পেসিফিক্যালি বলতে পারেন মহিলাদের অস্টিওপোরোসিস। সো অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয়। অস্টিয়াম মানে হাড় এবং পোরোসিস মানে ছেদ বা হাড় ক্ষয়। আমাদের বডিতে দু ধরনের সেল আছে, একটি হলো অস্টিওব্লাস্ট এবং অপরটি হলো অস্টিওক্লাস্ট। এই দুটি সেলের প্রধান কাজ হচ্ছে আমাদের বডির মধ্যে বোন মিনারেল ডেন্সিটি বা হাড়ের ঘনত্বটা বজায় রাখা। মহিলাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস খুব কমন বা খুব তাড়াতাড়ি দেখা যায়। তার কারণ হচ্ছে মহিলাদের দেখা গেছে 40-45 বছরের পর মেনোপজ হয়, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়, বডিতে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয়। তার মধ্যে অন্যতম ভাইটাল রোল প্লে করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, যেটা বন্ধ হয়ে যায়। যেটার মেন কাজ হচ্ছে বডির বোন রিমডেলিং করা। তো এটা যখন কমে যায় মেনোপজের পর, তার ফলে আস্তে আস্তে হাড়ের ঘনত্বটা কমতে থাকে এবং অস্টিওপোরোসিস দেখা যায়। মহিলাদের পিক বোন মাস বা ম্যাক্সিমাম ক্যালসিয়াম কনসেন্ট্রেশন 25 থেকে 30 বছর বয়সে অবধি দেখা যায় এবং তারপরে আস্তে আস্তে তাদের হাড়ে ক্যালসিয়ামের ঘনত্বটা কমতে থাকে। যাদের আর্লি মেনোপজ হয় বা যাদের ইউটেরাস আগে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিসটা অনেক আগেই শুরু হতে থাকে। অস্টিওপোরোসিসের সাইন অ্যান্ড সিমটম কি? বেসিক্যালি এর কোনো সাইন অ্যান্ড সিমটমই নেই। এটাকে একটা সাইলেন্ট কিলার বলা হয়। ধরুন আপনি কোমরে চোট পেলেন বা কবজিতে পড়ে গিয়ে চোট লাগলো, তারপরে একটা এক্সরে করলেন, দেখলেন আপনার এক্সরেতে ফ্র্যাকচার ধরা পড়েছে। অস্টিওপোরোসিসে কিন্তু খুব সহজেই ফ্র্যাকচার হয় বোনের। এছাড়া আপনার ভার্টিব্রাল হাইট আস্তে আস্তে কমতে থাকে। মানে ধরুন আপনি আজ কিছুদিন আগে আপনার হাইট মাপলেন, এক ছিল, আবার কয়েক বছর বাদে হাইটটা মাপছেন, তখন দেখছেন খানিকটা ছোট হয়ে গেছে। তো এটা কিন্তু অস্টিওপোরোসিসের কারণে হতে পারে। আপনার ভার্টিব্রাল কম্প্রেশন হয়, তার ফলে আপনার যে স্ট্যাচার আছে তার হাইটটা আস্তে আস্তে কমতে থাকে। এছাড়া অস্টিওপোরোসিসের ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম যদি বলা যায়, সেটা হচ্ছে ব্যথা। আপনার বিভিন্ন হাড়ে ব্যথা হতে পারে অস্টিওপোরোসিসের কারণে। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন বা ওবেসিটিতে ভুগছেন বা বহুদিন ধরে শয্যাশায়ী কোনো রোগের জন্যে, বা ধরুন আপনি অ্যালকোহল, স্মোকিং এই ধরনের জিনিসপত্র ব্যবহার করেন, তাদের কিন্তু অস্টিওপোরোসিসের চান্স অনেকটাই বেশি। যদি ফ্যামিলি হিস্ট্রিতে অস্টিওপোরোসিস থাকে, আপনার মা বাবা অস্টিওপোরোসিস রোগে ভুগেছেন, তাহলে কিন্তু আপনার অস্টিওপোরোসিসে ভোগার চান্স অনেকটাই বেড়ে যায়। যারা বহুদিন ধরে স্টেরয়েড ওষুধটি ব্যবহার করছেন, তাদেরও কিন্তু অস্টিওপোরোসিসের চান্স অনেকটাই বেশি। যারা ফাস্টিং ডিসঅর্ডারে ভুগছেন, যেমন বুলিমিয়া নার্ভোসা বা অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এই ধরনের পেশেন্টদেরও কিন্তু অস্টিওপোরোসিসের চান্স অনেকটা বেড়ে যায়। অস্টিওপোরোসিসের শুরুর স্টেজটাকে বলা হয় অস্টিওপেনিয়া, এবং আমাদের টার্গেট থাকবে এই স্টেজেই রোগটাকে ধরে তার ট্রিটমেন্ট স্টার্ট করা। অস্টিওপোরোসিসের জন্য ডেফিনিট যে টেস্টটা হয় সেটাকে বলা হয় ডেক্সা স্ক্যান বা বোন মিনারেল ডেন্সিটি, যেখানে আমরা টি স্কোর দিই। টি স্কোর যদি -2.5-এর নিচে চলে যায়, তখন আমরা সেটাকে বলি অস্টিওপোরোসিস। এছাড়া ব্লাডে সিরাম ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথরমোন এই ধরনের টেস্টগুলো করে দেখা যেতে পারে অস্টিওপোরোসিসের জন্যে। কখনো কখনো সিরাম ইলেকট্রোফোরেসিসও দরকার হতে পারে। মহিলাদের ক্ষেত্রে বলবো, মেনোপজের পর অবশ্যই কিছু বছর ছাড়া ছাড়া ডেক্সা স্ক্যান রুটিনলি করে ঘাড়ের ঘনত্বটা দেখা উচিত। যেহেতু এই রোগটা সারানো যায় না, সেহেতু বলবো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো প্রথমত আমাদের যদি সেডেন্টারি লাইফস্টাইল হয়, সেটাকে মডিফাই করতে হবে। স্মোকিং, অ্যালকোহল এই ধরনের জিনিসগুলো প্রথমত বাদ দিতে হবে। দ্বিতীয়ত কিছু মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। বয়স্কদের অবশ্যই নিয়মিত কিছু এক্সারসাইজ করে যেতে হবে মাসেল স্ট্রেংথেনিং বজায় রাখার জন্য। আমাদের ডায়েট মডিফিকেশন করতে হবে।
ক্যালসিয়াম এবং ভিটামিন যুক্ত খাবার খেতে হবে, যেমন দুধ, ছানা, ডিম, এই ধরনের খাবারের থেকে আমরা ক্যালসিয়াম ভিটামিন পেতে পারি। এছাড়া আমাদের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট ধরনের জিনিস যাতে বেশি আছে সেইগুলো আমাদেরকে খেতে হবে। ভিটামিন ডি আমরা ন্যাচারালি সানলাইট থেকে পেয়ে থাকি। এইসব খাবার এবং সানলাইট থেকেও কখনো কখনো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, তখন আমাদের সাপ্লিমেন্টেশন নিতে হবে। কিন্তু সাপ্লিমেন্টেশন নেওয়ার আগে অবশ্যই ব্লাড লেভেল, ভিটামিন ডি বা ক্যালসিয়াম চেক করে নিতে হবে এবং একটি ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্টেশন আমরা নিতে পারি। অস্টিওপোরোসিস যদি অলরেডি ধরা পড়ে থাকে তাহলে আমরা কিছু ট্রিটমেন্ট নিতে পারি। কিছু ওষুধপত্র আমরা খেতে পারি, যেমন বিসফসফোনেট, টেরিপ্যারাটাইড, ক্যালসিটোনিন, এই গ্রুপ অফ ওষুধপত্র আমরা অস্টিওপোরোসিসের জন্য স্টার্ট করতে পারি। কিন্তু অবশ্যই একজন ডাক্তারবাবুর কনসালটেশন করেই এই ওষুধপত্রগুলো স্টার্ট করবেন। দেখা গিয়েছে যে অস্টিওপোরোসিস যদি আমরা প্রপার ট্রিটমেন্ট শুরু করি, অস্টিওপোরোসিসটাকে আমরা রিভার্স করতে পারি। মানে যে হাড় ক্ষয়টা হয়েছে সেটাকে আমরা নর্মাল স্টেজে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। মানে টি স্কোর যে -2.5-এ অস্টিওপোরোসিস, সেটা আবার নর্মাল লেভেলে ব্যাক করতে পারে। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে যার অস্টিওপোরোসিস ধরা পড়েছে তাকে আন্ডার ট্রিটমেন্ট থাকতেই হবে। যাদের অস্টিওপোরোসিসের কারণে ফ্র্যাকচার হয়ে গিয়েছে তাদের ফ্র্যাকচারটাকে স্টেবিলাইজ করতে হবে। কারোর ভার্টিব্রাল যে হাইট শর্ট হতে থাকে, এমনকি ভার্টিব্রাল ফ্র্যাকচারও দেখা যায়, সেক্ষেত্রে কারোর ভার্টিব্রোপ্লাস্টিও দরকার হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজের প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।